চন্দ্রিমা উদ্যানে এসে আমি সিভিয়ার একটা অ্যাক্সিডেন্ট আমি সম্মুখীন হই। অগণিত মেজর ইঞ্জুরিজ হয়েছে, 2 হাত ফ্র্যাকচার হয়েছে, রিপসের একটা বোন ভাঙছে, কানের দিক দিয়ে 20+ স্টিচেস লাগছে। হাতের এখানে পরবর্তীতে অপারেশন করে একটা প্লেট বসানো হয়েছে, এখানে 20+ স্টিচেস গেছে। আমার ফার্স্ট এবার প্রফেশনাল ক্যামেরা নেই, তখন আমার কাছে মনে হলো যে লেটস গো ফর এ ম্যাক। এই যে ইনভেস্টমেন্টে আবার গেছি, ফার্দার ইনভেস্টমেন্ট। সো দ্যাট ইজ এ সেইং লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আর আপনার প্ল্যান। সো আই বিলিভ যে আপনাদের সবার 2024 সাল অনেক ভালো গিয়েছে এবং 2025 সাল নিয়ে অনেক প্ল্যান, প্রোগ্রামস অ্যান্ড এভরিথিং আপনারা হয়তো অলরেডি সেট আপ করে ফেলেছেন। সো আমার আজকের এই কন্টেন্টটা হচ্ছে অল অ্যাবাউট আমার কন্টেন্ট ক্রিয়েশনের থ্রু আউট দিস জার্নি, এটা কিভাবে গিয়েছে। ইন শর্ট যদি আমি বলি, মানে অনেক কাগজপত্র নিয়ে বসছি, এরকমভাবে অনেক গুছায়ে স্টোরিটাকে আগে লিখে দেন হচ্ছে কথা বলা, এটা আমার ফার্স্ট টাইম এভার। লেটস স্টার্ট। আমি গ্র্যাজুয়েশন করেছি প্রায় 10 ইয়ার্স প্লাস হয়ে গিয়েছে। দ্যাট মিন্স আমার চাকরির বয়সও হচ্ছে 10 ইয়ার্স প্লাস। আমি কমফোর্ট জোনের বাইরে এসে যে হোল নিউ আইডিয়া নিয়ে আপনাদের সামনে, ক্যামেরার সামনে এভাবে যে আমি বসে কথা বলবো, ক্রেজি একটা আইডিয়া আমার কাছে মনে হয়েছিল ব্যাক ইন 2022। আমি কি ভুলগুলো করেছিলাম সেগুলো ওয়ান আফটার অ্যানাদার আপনাদের সঙ্গে রিভিল করব। সো প্রথম টপিকটা যদি আমি চিন্তা করি, যে প্রশ্নটা আমার বা আপনাদেরও যদি আসে মাথায়, বা আমার মাথায় এসছে বেসিকলি, সেটা হচ্ছে যে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কীভাবে স্টার্ট হয়েছে, কেন আমি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনে আসলাম, সেই অ্যান্সারটা যদি ডিরেক্টলি আপনাদেরকে দেই। আমি স্টার্ট করি ব্যাক ইন 2021। থ্রু আউট মাই ক্যারিয়ার যখনই আমি জব করতে গিয়ে মনে হতো যে আই নিড এ ব্রেক, তখন আমার কাছে মনে হতো যে লেটস গো ফর এ রাইড, অথবা সোলো ট্যুর দেওয়া, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া, আমার ওয়াইফের সাথে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো হচ্ছে আমি কন্টিনিউয়াসলি করে থাকি, স্টিল আমি করতেছি, আমার যেটার মাধ্যমেই মূলত এই ট্রাভেল কন্টেন্টের মধ্যে আমার পাড়া দেওয়া। তো ওই সময় আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি তো শুধু ছবিই তুলি, তা আমার কাছে মনে হলো যে একটু ভিডিও করি, একটা মোমেন্ট ক্যাপচার হয়ে থাকলো। পরে দেখলাম এই মোমেন্টসগুলো যখন দেখা শুরু করলাম, তখন আমার কাছে মনে হলো যে মানুষজন এত সুন্দর সুন্দর ভিডিও করে, আমিও তো ঘুরি, তাদের মতোই হয়তোবা ঘুরতেছি, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় যাইতেছি, নতুন নতুন জায়গায় যাইতেছি, প্লেসেসে যাইতেছি, সেটা দেখি করা শুরু করি। আমার কাছে তখন মনে হয়েছিল যে আই হ্যাড অ্যান iPhone 11, ওই মোবাইলটা দিয়ে ভিডিও করব, মানুষজন তো দেখবে, পাগলের মতো দেখবে। তারপরে যখন ভিডিও স্টার্ট করলাম, আমার কাছে মনে হয়েছে যে দূর, এটা কি ভিডিও করলাম, এখানে তো সাউন্ডই ঠিক মতো বোঝা যাচ্ছে না, নয়েজ প্রচুর আসতেছে। তখন কি করি, আমার কাছে মনে হয়েছিল যে একটা ভ্লগিং কিট পাওয়া যেত তখন, রোড মাইক্রো, একদম বেসিক লেভেলের মাইক্রোফোন, আর সাথে হচ্ছে একটা ট্রাইপড। এইটা নিয়ে মূলত আমি 2021 সালের একটা কন্টেন্ট ক্রিয়েট করি। তখনও আমার কাছে মনে হয়েছিল যে আইফোনের কন্টেন্ট কে দেখবে, মানুষ কি দেখবে আদৌ? সো এইভাবে আমি এই যে ভুল পথে পাড়া দেওয়া স্টার্ট করলাম। আফটার মেকিং 2 and 3 কন্টেন্টস, আমার কাছে মনে হচ্ছিল যে লেটস আপগ্রেড। আমার নিজের কাছেই ভালো লাগতেছে না, তাহলে কি করা যেতে পারে। আর সামনে ওই সময় সিকিমের একটা ট্যুর দেওয়ার প্ল্যান ছিল। আমি অ্যান্ড আমার ওয়াইফের সাথে চিন্তা করছিলাম যে চলো একটা ক্যামেরা কিনে ফেলি। ক্যামেরা কিনলে তো শিওর শট সবাই আমার কন্টেন্ট দেখবে, বিকজ মিররলেস ক্যামেরা, মানে জাস্ট পাড়া দিয়ে মিররলেস ক্যামেরা, যেখানে আমার কোনো সফলতা নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে বাচ্চামি টাইপসের কিছু কথা এগুলো। দেন আই ওয়েন্ট ফর, ইট ওয়াজ লাইক 2022 অক্টোবরে আমার ফার্স্ট এবার প্রফেশনাল ক্যামেরা নেই, এটা সনি মার্ক 7 IV। এটার সাথে আমি পেয়ার করি হচ্ছে 20mm f1.8, আর মাইক্রোফোনটা আমি আগেরটাই ছিল, যে কিট মাইক যেটা ছিল ওইটাই দিয়ে আমি স্টার্ট করি। 100K সাবস্ক্রাইবার পাওয়ার পরেও অনেকে হয়তো বা এই ধরনের বিগার সেট আপে যায়, যেটা আমি ভুল করে আগে কিনে ফেলেছি। সো এটা নাম্বার 1, আমি বলবো যে নাম্বার 1 অ্যান্ড দ্য বিগেস্ট মিস্টেক দ্যাট আই ডিড। এই জায়গাটায় এসে মেবি 1080p দিয়ে স্টার্ট করা উচিত ছিল, বাট আমি স্টার্ট করেছিলাম 4K, ফ্রেম রেট ছিল 50। ক্রেজি। আমার কাছে তখন মনেই হচ্ছিল যে ভাই যত বেশি ফ্রেম রেট বাটার স্মুথ হবে, কন্টেন্টগুলো ভালো হবে। বাট আমার মাথায় ছিল না যে এটার জন্য যে মেমোরি, আমার এই 64GB মেমোরি হয়ে যাবে হচ্ছে 12 থেকে 13 মিনিটে। তো সিকিম পর্যন্ত যাইতেই দেখি যে আমার কন্টেন্ট আমি আর ক্রিয়েট করতে পারতেছি না। কেন, কি হলো, আমি তো জানি না কোনো কিছু এই ক্যামেরার। দেন দেখি যে হচ্ছে মেমোরি ফুল। পরে এই মেমোরি কি আবার ডিলিট করে ফেলবো? এটা তো করা যাবে না। আমার সাথে ল্যাপটপও ছিল না ওই সময়। তারপরে মানে হন্যে হয়ে এই সিকিমে গ্যাংটকের মধ্যে আমি অনেকগুলা দোকান সার্চ করে 2টা মেমোরি কার্ড কিনি 128GB। এসে দেখি যে মেমোরি কার্ডগুলো ইনসার্ট করে দেখি যে 4K শ্যুট করতে পারতেছি না। সো
চিন্তা ভাবনা করে কিনি নাই, না কেনার কারণে কি হচ্ছে যে 1080p দিয়ে শ্যুট করতে হয়েছিল আমার। তারপরে তো এই যে কন্টেন্ট তো ওয়ান আফটার অ্যানাদার চলতেছে, কন্টেন্ট ক্রিয়েট করতেছি, কিন্তু ভিডিও এডিট করব কিভাবে? স্টার্টিংয়ে আমার মানে মাথায় ছিল যে iMovie দিয়ে আমি ভিডিও এডিট করে ফেলবো অ্যান্ড আপলোড করে দিব। কিছুদিন পরে আমার কাছে মনে হলো যে ওই যে আমি যে পারি না, তো না পারার অজুহাত নিজেকে দিছি। এত ছোট ক্যামেরা, মানে এই যে মনিটরওয়ালা একটা মোবাইল ফোন দিয়ে বা ডিভাইস দিয়ে কি ভিডিও এডিট করা যায়? মানে নিজেই একটা প্রবলেম ক্রিয়েট করতেছি, সো এটা থেকে উত্তরণের জন্য আবার নিজেই আরেকটা প্রবলেম ক্রিয়েট করতেছি। তখন আমার কাছে মনে হলো যে লেটস গো ফর এ ম্যাক। আবার চিন্তা করে দেখেন যে আমি কোনো একটা নর্মাল পিসিতে না গিয়ে সরাসরি আমি আবার ম্যাকে গেছি। ফাইনাল কাট প্রো দিয়ে আমি হচ্ছে ফাইনাল কাট প্রো লাইসেন্স কিনবো, এটা দিয়ে হচ্ছে ভিডিও এডিট করবো। আমার তো চ্যানেল বুম, 3 মান্থসের মাথায় আমার চ্যানেল বুম করবে। মানে এখন এসে 2024-এর শেষে এসে বা 2025-এর শুরুতে এসে আমার কাছে মনে হলো যে আমার বেসিকলি উচিতই ছিল সেই আইফোনের মধ্যেই স্টিক থাকা, সেখান দিয়ে অ্যাটলিস্ট 50 কন্টেন্ট অন্তত ক্রিয়েট করে শেয়ার করা, আপলোড করা iMovie দিয়ে এডিট করে। যেটা না করে নিজে এই যে ইনভেস্টমেন্টে আবার গেছি, ফার্দার ইনভেস্টমেন্ট। আবার সিকিম আপনাদেরকে বলা হয়নি, সিকিম থেকে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার কন্টেন্ট তো অনেক শেকি, কি করা যায়। দেন আমি আবার চলে গেলাম ওই সময় ফ্ল্যাগশিপ একটা গিম্বল ছিল RS3, স্টিল RS3 এই যে 2025-এর জানুয়ারিতে এসেও ইট পারফর্মস গ্রেট, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। সো অ্যাগেইন আই ওয়েন্ট ফর আ বিগার ইনভেস্টমেন্ট। সো ওইটা কেনার পরে আমার কাছে মনে হলো যে এবার তো আমার কন্টেন্টের কোয়ালিটি ভাই সেরা হবে। নাইস। কিন্তু ভিডিও এডিট কিন্তু আর করা হয় না, কি করি। যেহেতু সারাদিন হচ্ছে এক্সস্টেড থাকি অফিসে, এসে আবার যে টাইম দিব, একটা লার্নিং আছে, নিজেকে শিখতে হবে, নিজে শিখে সেটা এডিট করব, পাবলিশ করব, এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে অনেক দুর্বল আমি। সো দুর্বল যেহেতু, কি করা যায়? আমি প্ল্যান করছি যে লেটস গো ফর অ্যান এডিটর, ফুল টাইম এডিটর, তাও আবার যে 3 মাস টানা আমি এডিটরকে দিয়ে এডিট করাবো। কন্টেন্ট তো আমার কন্টিনিউয়াসলি গেলে অবশ্যই সেটা আপনারা দেখবেন, দেখা শুরু করবেন। সো এই জায়গাটায় এসে আমি ধুমায় হচ্ছে সার্চ করা শুরু করলাম যে এডিটর কে আছে এডিটর, এভাবে হান্ড্রেডস অফ এডিটরকে আমি নক করলাম, গ্রুপের মধ্যে পোস্ট করলাম, বা আমি নোবডি রেসপন্ডেড। ইউ নো ওয়াই? কারণ হচ্ছে আমার চ্যানেলই ঠিকমতো কাজ করে না। আমার চ্যানেলে হার্ডলি কন্টেন্ট আছে 1-2টা, অলমোস্ট জিরো সাবস্ক্রাইবার। আমার ওয়াইফ একমাত্র সাবস্ক্রাইবার। তখন এই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আসলেই অনেক রং ডিসিশন নিয়ে ফেলতেছি। ওই সময় অলমোস্ট আমার 15 to 16 কন্টেন্ট আমার জমে গেছে, আমি আপলোড করা হয়নি। এরকম করতে আমার কাজিন মুস্তাকিম, ওর মাধ্যমে আউটস্ট্যান্ডিং একজন পার্সনের সাথে আমি পরিচয় হয়। হি ইজ দ্য পার্সন, দ্য ম্যান বিহাইন্ড দিস ক্যামেরা রাইট নাও। হি ইজ ওয়ান অ্যান্ড অনলি মাই এডিটর, অ্যান্ড আই শুড ইন্ট্রোডিউস টু ইউ গাইজ যে বাঁধন প্লিজ কাম, এই সাইডে চলে আসো তুমি। বেসিক্যালি ওয়াই ডিড ইউ চুজ মি টু এডিট মাই কন্টেন্টস? মেইনলি আমি তো আর আপনাকে চুজ করিনি, আপনি আমারে চুজ করছেন টু এডিট ইউর ভিডিওস। সো আমাকে ফার্স্টে মুস্তাকিম রিচ আউট করলো যে আমার এক ভাই আছে, ভাইয়ের হলো যে ব্লগিং করে, বাট উনি ভিডিও এডিট করতেছে না এখনো। উনি ভিডিও এডিট না করার কারণে কন্টেন্টও আপলোড করতে পারতেছে না। পরে আমি আপনার সাথে কানেক্টেড হইলাম, দেখলাম যে কন্টেন্টগুলো খুবই ভালো, এখান থেকে খুবই ভালো আউটপুট আনা যাবে। তুমি বলতেছো আমার অ্যামেচার টাইমের কন্টেন্ট ভালো? সো আমার 2024 সালটা কিভাবে গেল সেটা যদি আমি স্টার্ট করি, সেটা হচ্ছে ডেফিনেটলি আমার যে লং পেন্ডিং কন্টেন্ট যেগুলো ছিল সেটা ওর দ্বারা। অ্যান্ড আমি ওকে প্রচুর জ্বালাইছি, মানে প্রচণ্ড জ্বালাইছি। ওর শুরুর দিকের কন্টেন্ট এমন হয়েছে যে আমি 7 থেকে 8 বার এডিট করাইছি। আমরা 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ যাচ্ছিলাম। অ্যান্ড দেন সার্টেনলি আমার কাছে মনে হলো যে আমাকে তো ভাই আরেকটু স্মার্ট দেখাইতে হবে, গুড লুকিং দেখাইতে হবে। এরকম ফ্যাটম্যানকে কে পছন্দ করবে? সো এই হচ্ছে আমার 2024-এর শুরু, আর মাঝখানে কথাটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ফিটনেস বাড়ানো, আরেকটু গুড লুকিং করা, নিজেকে যে আইডিয়াগুলো নিজের মধ্যে নিয়েছিলাম, স্টার্ট যেহেতু করেছিলাম, আমি তো না থামা পাবলিক, করে যাই, সাকসেস আসুক না আসুক করে যাচ্ছি। তো ওই সময়টায় মে থেকে যেহেতু স্টার্ট করলাম, ওয়ান আফটার অ্যানাদার আমি নিজেকে আরেকটু ফিট রাখার চেষ্টা। এ থেকে হচ্ছে একটা নিজের মধ্যে একটা সাইকেল স্টার্ট হলো যে অলমোস্ট টুয়াইস অর থ্রাইস ইন এ উইক আমি
দৌড়াই অথবা হাঁটি। সো এটা আমার আরেকটা প্ল্যান ছিল যে একটু ওয়ার্কআউট করব, একটু দৌড়াবো, একটু হাঁটবো, আমার স্ট্যামিনা আর একটু যেন বুস্ট আপ হয়। সো ওই সময়টায় অলমোস্ট আমি এই ওয়ার্কআউট একদম কন্টিনিউয়াসলি শুরু করি। দিস ইজ গোয়িং টু বি দ্য স্যাডেস্ট পার্ট অফ দিস কন্টেন্ট, যেটা হচ্ছে একটা থার্সডে আসে। ওই থার্সডেতে স্টাফ বাস থেকে আমি নেমে বিজয় সরণির ওইখানে নেমে চন্দ্রিমা উদ্যানে এসে আমি হাঁটাচলা করি, দৌড়াই সন্ধ্যার সময়। সো আমি গাড়ি থেকে নামি অলমোস্ট 6 or 6:15 PM। সো মোটামুটি প্রায় ওই সময়টা তো সামার টাইম ছিল, 7:15 7:30 পর্যন্ত আমি ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করে আজান টাজান দিল, আমি এসে দাঁড়াইলাম, বসলাম, রেস্ট নিলাম। আমার ওয়াইফ ও আবার হচ্ছে আমার বেবি আবার কেন যেন সেদিন ওর অফিসে গেছিলো যে মাম্মাকে আনতে যাব। ওরা এসে ওই চন্দ্রিমা উদ্যানের যে ব্রিজটা আছে না মাঝখানে, ওই ব্রিজের অপোজিটে এসে ওরা দাঁড়ায়। রুম্পি হচ্ছে গাড়ি থেকে জাস্ট নামে, আর আমি ওই সময়টায় আমিও দেখতেছিলাম যে ও বলতেছিল যে আমি অলমোস্ট চলে আসছি, আমি রাস্তা পার হব। সো এমন সময়ে সিভিয়ার একটা অ্যাক্সিডেন্ট আমি সম্মুখীন হই। কিভাবে বলবো আমি আসলে বলে মানে হয়তো আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমার যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আমার কাছের লোকজন যারা আছে, আমার কলিগস, এরা হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। আর এই সময়টায় আমি যখন রাস্তাটা পার হই, আমি দেখলাম যে আমি তো ওই ব্রিজের ওই পাশ থেকে অপোজিটে যাচ্ছি। সো রাস্তার এই এক পাশে হচ্ছে গাড়ি যাচ্ছিল, সো এটা ফাঁকা। আমি রাস্তাটা গিয়ে ওই পাশে আবার সিগন্যাল ছেড়ে দিছে, গাড়ি যাচ্ছে। সো আমি রাস্তাটা না পার হয়ে মাঝখানে এসে যে দুইটা হোয়াইট লাইন থাকে, এই হোয়াইট লাইনের এসে দাঁড়াই, মানে গাড়িগুলো পার হবে, দেন আমি রাস্তাটা পার হব। সো আমি দেখলাম যে ওয়ান আফটার অ্যানাদার গাড়িগুলো ক্রস করতেছে। ইন দ্য মিন টাইম আমি তো মাঝখানে দাঁড়িয়েই আছি। ওইখানে কিন্তু স্পিড লিমিট আছে, মোস্ট প্রবাবলি 60 আই গেস। সো ওই সময়টায় আমি দেখলাম যে একটা মোটরসাইকেল ওভারটেক করার জন্য হুট করে রং সাইডে চলে আসে, মানে ডান সাইডে চলে আসে। যে গাড়িটা অপোজিটে যাচ্ছে ওই সাইডে চলে আসে, আর মাঝখানে তো আমি দাঁড়িয়েছিলাম। আমার জাস্ট এতটুকুই মনে ছিল যে একটা মোটরসাইকেল আসতেছে আর আমি হাতটা জাস্ট এরকম করতে পারছিলাম, এতটুকুই আমার মনে আছে, আমার আর কোনো কিছু মনে নেই। তো আমার ওয়াইফ মানে রুম্পি যখন অপোজিটে দাঁড়িয়েছিল, ও দেখলো যে একটা লোক নাকি ফ্লাই করে গিয়ে পড়ছে। তো ও মনে মনে মানে ও আমাকে পরে এগুলো সব বলতেছে যে আমি মনে মনে বলতেছিলাম যে কার যেন কপাল পড়লো রে আল্লাহ। ও কেন জানি ওই সময়টায় ও নিজে থেকেই, আমরা নর্মালি অ্যাক্সিডেন্ট হলে কি হয় যে অ্যাক্সিডেন্টের স্পটে যাই না দেখতে, মানে আমারও তো ওই যে এখনও পছন্দ দাঁড়িয়ে গেছে, তো নর্মালি আমরা যাই না, কেউই যায় না। ও নিজে থেকেই ওই যে আমাকে ঘটনাস্থলে আমি যখন পড়েছিলাম ওই জায়গাটায় অনেক মানুষজন, অলমোস্ট ওইখানে তো সবাই এই সময়টায় মানে বাসা যাওয়ার জন্য রেডি হয় যারা ওয়ার্কআউট করতে আসে। প্রচুর মানুষজন এখানে ভিড় জমায় ফেলছে যে মাঝখানে নাকি আমি পড়েছিলাম। এইভাবে জাস্ট সিনেম্যাটিক একটা, ও বলতেছিল যে এগুলো সব সিনেমাতে দেখে আসছি, যে একটা লোক কেমনে পড়ে আছে, কেউ ধরতেছে না। তোমার কথা আর আমার মাথায় নাই ওই সময়, যে তুমি তো আসা কথা, বাট আমার মাথায় ছিল না। একটা লোক পড়ে আছে, তুমি তো আবার হোয়াইট কালার শার্ট পরো। ওই সময় দেখলাম যে লোকটা ট্যাঙ্ক টপস পরে আছে ব্ল্যাক কালারের। যেহেতু থার্সডে কথা ওর মাথায় নাই ওই অ্যাক্সিডেন্টটা দেখে। তো ও বললো যে দেখলাম যে কেউই ধরতেছে না এই লোকটাকে, কেন জানে আমি ভিড়টি ঠেলে সামনে গেলাম। কয়েকজন বলতেছিল আপা ধরেন না, পুলিশ আসবে তারপরে আপনারা ই করেন। ও বললো যে একটা লোক পড়ে আছে, পুলিশ আসবে, রক্তাক্ত, রক্ত একদম সব ভিজে গেছে। আমি জাস্ট লোকটার গেঞ্জিটা ধরে যখন এরকম করলাম, আমি জাস্ট দেখি তুমি, মানে ও যখন এই বর্ণনাটা করতেছিল না, আই ওয়াজ লাইক ক্রাইং। মানে আমি যে কতবার এই বর্ণনা কথা চিন্তা করে যে কাঁদছি, যে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না ওই সিনগুলো। ও বললো যে আমি যখন তোমাকে ওই অবস্থায় দেখছি, আমি কি করব না, কি করা উচিত আমি জানি না। আমি জাস্ট তোমাকে নিয়ে দেখলাম যে আরেকটা গাড়ির সাথে মানুষ ওই গাড়িকে অলমোস্ট ভেঙে ফেলতেছে একটা গাড়িকে। বললাম যে ওই লোকও বললো যে আপা চলেন আপনার জামাইকে হসপিটালে নিয়ে যাই। বললো যে এখানে পঙ্গু হসপিটাল, এখানে সেখানে আরও অনেক হসপিটাল আছে। বললো যে না, আমি নিতে হলে আমি স্কয়ার হসপিটালে নিব। তখন ও আবার স্কয়ার হসপিটালে নেওয়ার জন্য আমাকে একটা লোক এসে নাকি ওই সময় পানি দিছে।
তখন দেখছে যে আমি নাকি একটু মাথা বা হাতটাতে একটু নাড়াইছি, তখন ও একটু সাহস পাইল। ওই অবস্থায় আমাকে ওই লোকের গাড়িতে করে স্কয়ার হসপিটালে নেওয়ার জন্য সে গাড়িতে উঠে এবং সেই করে। এবং ওই যে বিজয় সরণি থেকে যখন সংসদ ভবনের এই আড়ংয়ের এই রাস্তাটায় একটা সিগন্যাল থাকে না বড়, ও দেখলো যে অনেক বড় একটা জ্যাম, মানে সিগন্যাল পড়ে আছে। ও আমাকে ওইভাবেই গাড়িতে রেখে ও আমাকে যেটা বললো যে আমি জানি না কি হচ্ছে কি হচ্ছে না, ওই লোকের ফোন নাম্বার নিব, ড্রাইভারের ফোন নাম্বার নিব, তা জানি না, তোমাকে ওই অবস্থায় রেখে আমি দৌড়ে চলে গেছি। আমি জাস্ট ওই মানে পুলিশদেরকে নিয়ে মানুষজন অনেক অনেক মন্তব্য করে না, বা ভালো মানুষ সব জায়গায় আছে ডেফিনেটলি, সবাই সবার প্রফেশনে একরকম না। ও জাস্ট গিয়ে বললো যে ভাই আমার জামাই অ্যাক্সিডেন্ট করছে, প্লিজ একটু সিগন্যালটা ছেড়ে দেন। ওই পাশে আরেকটা পুলিশের গাড়ি এসে দাঁড়াইছে, তাকে এখন পাস করবে না, এই সিগন্যাল পাস করাবে। ও বললো যে স্যার কাইন্ডলি একটু দাঁড়ান, ওনার জামাই অ্যাক্সিডেন্ট করছে, আমি আগে ওনাকে পার করি। তো যতক্ষণ না পর্যন্ত ওই গাড়িটা এসছে ততক্ষণ পর্যন্ত ওই লোক সিগন্যাল দিয়ে গেছে, মানে ওই ভদ্রলোক ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে গেছে। রুম্পি বলতেছিল যে আমি অনেকবার ওই লোকটাকে খুঁজছি যে ওনাকে আমি থ্যাঙ্কস দিব, মানে থ্যাঙ্কস দেওয়ার জন্য, যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই কথাটা বলার জন্য। সো ও তো হসপিটালে নিয়ে গেল, তখন আত্মীয় স্বজন সবাইকে জানানো হলো, আমার বড় আপাকে জানাইছে, আম্মাকে জানাইছে, মানে আমার অফিসেও দুই একজনকে জানাইছে। ও নিজে থেকেই এগুলো করছে। মানে মানুষ বিয়ের পরে বলে না যে উইথ মাই বেটার হাফ, মানে আমার এখনকার রিয়েলাইজেশন হচ্ছে শি ইজ মোর দেন মাই বেটার হাফ। মানে ও আমাকে আমার থ্রু আউট দিস জার্নি, মানে এই অ্যাক্সিডেন্টাল জার্নি, ইটস বিন অলমোস্ট 7 months হয়ে গেছে। আজকে জানুয়ারিতে, আমি জুনের 26 তারিখে অ্যাক্সিডেন্টটা করি। ওই শক খাওয়ার পরে আমার কিন্তু ট্রমা এখনও কাটে নাই। আমি নর্মাল একটা রাস্তা পার হওয়ার সময়ও এখনও যে গলির একটা রাস্তা পার হচ্ছে, আমি 3বার 4বার হচ্ছে এদিক ওদিক তাকাই। একটা রিক্সা পার হওয়ার সময়ও আমি এখন আর পার হইতে পারি না। ও যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছে, মানে আই ট্রুলি অ্যাম গ্রেটফুল টু হার। মানে ডেফিনেটলি আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওকে আমি কখনো থ্যাঙ্কস তো দূরের কথা, মানে ওরকমভাবে কখনো এক্সপ্রেস করি নেই যে তুমি যে কষ্টগুলো আমার জন্য করছো, যে সাফারিংসের মধ্যে দিয়ে তুমি গেছো। অ্যাজ এ ওয়াইফ তোমার মাথায় কি ক্যালকুলেশন হইতেছিল ওই সময়টায়, তুমি আমার জীবন আছে কি নাই, তুমি তো ডেফিনেটলি, মানে ও বলতেছিল যে তুমি কি বেঁচে আছো না মরে গেছো, এটাও আমি জানতাম না। মানে আই ফেল্ট নাথিং, মানে অল অ্যালোন, জাস্ট মাহফিনের কথা আমি চিন্তা করতেছিলাম। রুম্পি বলতেছিল যে ওই সময়টা শুধু মাহফিনের চেহারাটাই আমার চোখে ভাসতেছিল, যে ইয়া আল্লাহ কি হয়ে গেল আমার জীবনে। মানে এই সময়টায় যে একটা মানুষ কতটা লোনলি ফিল করে, এটা ওর সাথে কথা বলার পরে, মানে ও আমাকে যখন এক্সপ্রেস করতেছিল, যে তখন আসলে আমি কিছুটা রিয়েলাইজ করতেছি, পুরাটাও রিয়েলাইজ এখনো করতে পারতেছি। আর ও যে বর্ণনাটা দিছে মোটরসাইকেলটা, মানে ওর কথা অনুযায়ী, সেখানকার লোকজনের কথা অনুযায়ী ও যেটা পরে জানতে পারছে, শুরুতে মোটরসাইকেলটা আমাকে হিট করে রং সাইড দিয়ে এসে, দেন মোটরসাইকেল হিট করে আরেকটা গাড়ির উপর নিয়ে ফেলে। সো ইটস লাইক মোটরসাইকেল স্পিড তো সেখানে ছিল হচ্ছে 60 না, সে যখন ওভারটেক করে ডেফিনেটলি তার স্পিড ওয়াজ লাইক 80+ হওয়া উচিত। অপোজিট থেকে একটা গাড়ি আসতেছিল, তারও স্পিড হচ্ছে 80 বা 60। সো 80 and 60 যোগ করলে কত হয়, ধরেন 140+ বা 150। ওই স্পিডে আমি হিট করছি। প্রথমে মোটরসাইকেল হিট করছে আমাকে, দেন গাড়ি হিট করে আমাকে উড়ায় নিয়ে ফেলছে। মানে ওই ফ্লাইং যেটা বলতেছিলাম না, এটাই তখন ও যেটা দেখতে পাইছিল আর কি। আর ইনজুরির যদি কোনো কথা আমি সহজে বা ইন শর্টে যদি বলি, মেজর ইনজুরিজ তো প্রচুর হয়েছে, মানে অগণিত মেজর ইনজুরিজ হয়েছে। 2 হাত ফ্র্যাকচার হয়েছে, রিপসের একটা বোন ভাঙছে, কানের দিক দিয়ে 20+ স্টিচেস লাগছে। হাতের এখানে পরবর্তীতে অপারেশন করে একটা প্লেট বসানো হয়েছে, এখানে 20+ স্টিচেস গেছে। আর অ্যাবাভ অল যে আমার মাথায় ইনজুরি হয়েছে, কিন্তু যদি মাথায় কোনো ধরনের অ্যাক্টিভিটি হতো, মানে কোনো ইনসিডেন্ট হতো, আমি জানি না, আমি হয়তো আজকে এখানে বসেও থাকতে পারতাম না। আর আমার ডান পাটা মারাত্মকভাবে ইফেক্টেড হয়, মাল্টিপল লিগামেন্ট এখানে ছিঁড়ে গেছে ইন্টারনালি, যেটা হয়তো শুরুতে দেখে হয়তো অনেকেই আমরা বুঝিনি, আমি নিজেও বুঝিনি যে এত বড় মেজর একটা পরবর্তীতে অনেক সার্চ করে একটা জায়গায় গিয়ে এভারকেয়ারে গিয়ে মূলত আমার পায়ের চিকিৎসাটা করি লিগামেন্টের জন্য ডক্টর এমারের কাছে।
শুকর আলহামদুলিল্লাহ যে আমি লাইফের এই স্টেজে এসে আপনাদের সামনে এসে কথা বলতে পারতেছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। অলমাইটি আল্লাহর কাছে আমি ট্রুলি গ্রেটফুল। পাশাপাশি আমার ওয়াইফের পাশাপাশি আমি থ্যাঙ্কস দিব আমার অল দি ফ্যামিলি মেম্বার্স। আমার বড় বোনের বাসায় আমাকে কোনোভাবেই বাসায় আসতে দিবে না। বড় বোনের বাসায় লিফট আছে অ্যান্ড আদার্স অল দ্যাট। ও সেখানে নিয়ে গেছে, সেখানে প্রায় আমি 1.5 মাসের মতো ছিলাম। ওই সময়টায় আবার জুলাইয়ের সময়, ওই সময়টা বাংলাদেশে অনেক উত্থান পতন হচ্ছিল। সো শি টুক কেয়ার অফ মি। আমার ওয়াইফ স্টিল সে অনেক হেল্প করতেছে। অনেক সময় দেখা যায় এই যে বসে আছি, কিছুক্ষণ পরে আমি দাঁড়াইতে গেলে আমার পায়ে কষ্ট হবে, অনেকক্ষণ দাঁড়াইতে পারতেছি না, পায়ে কষ্ট হয়, আবার বসতে হয়। এই ব্যাক অ্যান্ড ফোর্থ লাইফের যে স্টেজটায় আমি গিয়েছি, আমি স্টিল হয়তো যাচ্ছি, যে সাফারিংসটা আমি করেছি, আমি কারো দোষ দিব না এখানে। আমি যদি মানুষের তো লার্নিংস নিয়ে এই ভুলগুলো হয়তো মানুষ না করাটা উত্তম। যদি কোনো মোটরসাইকেল রাইডার বা কোনো গাড়ির ড্রাইভার, এনি ড্রাইভার যদি হন, যদি কেউ আমার এই ভিডিওটা দেখে, অনলি ওয়ান সাজেশন আপনাদেরকে দিই, অনলি ওয়ান, ওভারটেক যখন করবেন ব্লাইন্ডলি করবেন না। আপনি যদি শিওর শর্ট থাকেন যে ওভারটেক করতে পারবেন, তখনই আপনার ইউ শুড গো ফর দ্যাট। অন্যথায় ওভারটেক করেন না প্লিজ। আর রং সাইডে গিয়ে তো ওভারটেক করাটা আসলেই উচিত। আপনি তো জানেন না, ইউ নেভার নো যে ওই সাইড থেকে কে আসতেছে, বা কোনো গাড়ি আসতেছে কিনা, বা অন্য কিছু হচ্ছে কিনা, বা কোনো পথচারী দাঁড়িয়ে আছে কিনা। লাইক মি, আমি রাস্তা পার হচ্ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম সেখানে। আমি এই যে রাইডার ছিল সে হয়তো আমার কন্টেন্ট জীবনে কোনোদিন দেখবে কিনা আমি জানি না। আমি সাজেস্ট করি আপনাদেরকে, যারা ড্রাইভার আছেন, প্লিজ ড্রাইভ সেফ, রাইড সেফ, দ্যাটস অল। আমি মনে করি যে আসলে এই সময়টায় মানুষ যত প্ল্যান করে থাকে, মানুষের প্ল্যান অনুযায়ী কোনো কিছু না আসলে যায় না। 2024 জুনের 26 তারিখ থেকে এই পর্যন্ত যে স্ট্রাগলটা, বিগেস্ট স্ট্রাগল যেটা দিয়ে আমার গেছে, এটা তো আমার প্ল্যানে ছিল না। মেবি যারা অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়, কারোই এই ধরনের কোনো প্ল্যান নাই, থাকে না। সো দ্যাট ইজ এ সেইং, লাইক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান আর আপনার প্ল্যান, আপনি তো প্ল্যান করেই যাবেন, কাজও করবেন, বাট আল্লাহ তাআলার প্ল্যানটাই হচ্ছে আসল। সো 2024 এসে তো অনেক প্ল্যান করছিলাম যে এতগুলো কন্টেন্ট তৈরি করব, এভাবে ডেলিভারি দিয়ে যাব। বাঁধনকে পাইছি, আমার কন্টেন্ট এডিট করতে কোনো সমস্যা নাই, নিজে বাই দিস টাইম এডিট করা শুরু করে দিছি। সো কই হলো তো না। সো বিগেস্ট পার্ট বা লার্নিংস এই জায়গাটায় এসে, যে কিছু করা থেকে বন্ধ করে দেওয়াটা ঠিক না। আমি বন্ধ করে দিইনি। স্টিল আমার মেবি 120+ বা মোরলেস এরকম সাবস্ক্রাইবার হবে। আমি এখনো বসে পড়িনি, আমি ক্যামেরার সামনে বসে আছি আপনাদের সামনে, এখনো থেমে যাইনি। আমি স্টিল আই এম গোয়িং ফরওয়ার্ড, আই এম প্ল্যানিং টু গোয়িং ফরওয়ার্ড। সো যেটা আপনাদের সঙ্গে এখন আমি রিভিল করতে চলেছি, আমি তো প্রচুর আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আসছি। আমার এখনকার প্ল্যান হচ্ছে, আমার কন্টেন্ট ডেফিনেটলি আমি তৈরি করে যাব। 2025 অনেকগুলো মাইলস্টোন অলরেডি সেট করেছি, কীভাবে কী করবো। ইনশাল্লাহ আপনারা ওয়ান আফটার অ্যানাদার দেখতে থাকবেন। আর এটা স্টার্ট করেছি, শুরুয়াত হয়েছিল 2024 সালের ডিসেম্বরে। নভেম্বরে এসে মি অ্যান্ড মাই ওয়াইফ বেসিকলি এটা দিয়ে আমরা একটা প্ল্যান করলাম যে 6 মাসের তো লম্বা একটা কোথাও ঘোরা হলো না, প্লাস আমার অনেক ট্রমার মধ্যে দিয়ে আমি গিয়েছি। সো এই সময়টা এসে মনে হলো যে উই নিড এ ব্রেক, আমি এবং সে নিজে, মানে আমার ওয়াইফ নিজে। সো চলো আমরা ঘুরে আসি। মানে এরকম লং কোনো জার্নি আমি আগে কখনো করি নাই, লং ড্রাইভের। সেটা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়া। সো কক্সবাজার যেহেতু আমি অনেক চিন্তাভাবনা, ক্যালকুলেটিভ ওয়েতে চিন্তাভাবনা করে দেখলাম যে যাওয়া আসা মিলে প্রায় 800 কিলোমিটার্স প্লাস হয়ে যাবে। আর আমাদের সাথে যেহেতু একটা হাইব্রিড গাড়ি আছে, আমরা এটা নিয়ে প্ল্যান করা স্টার্ট করলাম। তখন আমরা এটাকে ফেজ বাই ফেজ, এটাও আমার একটা লাইফ থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া, যে কোনো ধরনের বড় ধরনের কোনো প্ল্যান যদি হয়, সেটাকে যদি স্ল্যাব ওয়াইজ ভাঙা হয়, ফেজ বাই ফেজ যদি ভাঙা হয়, ইট হেল্পস। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা এটাকে একটু পুরো প্ল্যানটাকে একটু মানে ব্রেকডাউন করে ফেজ বাই ফেজ আমরা চিন্তা করলাম যে যেহেতু আমি সদ্য এখনও পুরোপুরি সুস্থ হইনি, অসুস্থতা থেকে উঠে এসেছি। সো প্রথমে আমরা চিটাগাংয়ের রাতটা স্টে করব। চিটাগাংয়ের রাতটা স্টে করে দেন আমরা কক্সবাজার যাব অ্যান্ড আদার্স। চিটাগাংয়ে যেহেতু থাকতেই হবে, রাতটা যেহেতু আমার প্ল্যান, যে ওয়াই নট আমরা চিটাগাংকে একটু দেখে আসি। চিটাগাংকে দেখতে গিয়ে আমাদের মনে হলো যে
এক্সাইটিং অ্যান্ড কি বলবো এটাকে, যে ঢাকার মানুষ হিসাবে এত মজার কিছু খাবার যেটা ঢাকায় বসে আমরা খাই, কিন্তু এটা টেস্টই এতটা ডিফারেন্ট হতে পারে, আনবিলিভেবল। মানে ওই খাবারগুলো আমরা ট্রাই করেছি। নেভাল কোস্টালে গিয়েছিলাম, অ্যান্ড দেন চিটাগাংয়ে থেকে পরের দিন সকালবেলা হচ্ছে আমরা কর্ণফুলী টানেলটা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গিয়েছি। সেখানেও অনেক অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, রাস্তা চেনা না চেনার অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো আপনারা দেখবেন। অ্যান্ড কক্সবাজারে মেরিন ড্রাইভ একদম 0 পয়েন্ট পর্যন্ত গিয়েছি এবার। কক্সবাজার মেরিন ড্রাইভ থেকে দেন আমরা চলে যাই হচ্ছে কাপ্তাই গিয়ে কাপ্তাইতে আবার অনেক বোট রাইড করি। সেখানে আমরা বেশ দুইটা জায়গায় আমরা রোম অ্যারাউন্ড করি, তারপরে হচ্ছে ঢাকায় আসি। আর এই ট্রাভেল স্টোরিটার বেশ কয়েকটা মজার পার্ট আমার কাছে আমি এক্সপিরিয়েন্স করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যে আমি এখানে ড্রাইভ করেছি টোটাল 1200+ কিলোমিটার। সো মাইলেজ আমি কত পেয়েছি একটা হাইব্রিড গাড়িতে, গেস ওয়াট? এনি আইডিয়া? আপনারা কমেন্ট বক্সে জানান প্রথম 2-3টা এপিসোডে। দেন আমি 1 by 1 পুরোটাই শেয়ার করবো যে দ্য বেস্ট অফ অল মাইলেজ একটা হাইব্রিড গাড়িতে বাংলাদেশে এবং আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র স্টেডি চালানোর কারণে, স্টেডি একদম স্মুথ ড্রাইভ করার কারণে। এবং আই বিলিভ যে আপনারা আমার এই সিরিজটা উপভোগ করবেন। অ্যান্ড এই সিরিজটার মাধ্যমে আমি 2025 সালটাকে আমার এই কন্টেন্টে ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আমি রিয়েলি গ্রেটফুল দি টাইম আই হ্যাভ পাসড, দি থিংস আই হ্যাভ বিন থ্রু। আর হচ্ছে এই 2025 সালটাকে নিয়ে আমি আবার নতুন করে নতুন উদ্দীপনায় সাজিয়েছি। সো আই স্ট্রংলি বিলিভ যে 2025 সালটা আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি 1 স্টেপ ফার্দার এগিয়ে নিয়ে যেতে পারবো, রাইট? সো লেটস গো অ্যান্ড 2025 সালটা তাহলে আমরা এক্সপ্লোর করি।